মার্কেট যেহেতু অফ, সেক্ষেত্রে তো আর কথা বলার কিছু নাই ফরেক্স নিয়ে। আজকে অন্য কিছু নিয়ে কথা বলবো। তার আগে একটু গ্রুপ থেকে ঘুরে নিই কী পরিস্থিতি গ্রুপের। তো এই সব ডিসকাশন গ্রুপে তো আমাদের হয়েছেই। আমাদের মঞ্জুরুল নামে একজন আছেন, অ্যাকচুয়ালি মঞ্জুরুল, উনি কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড। তো উনি মোটামুটি প্রফিটে আছে। তো ওনার জন্য পরবর্তী নির্দেশনা হচ্ছে রিয়েলে চলে যাওয়া, অর্থাৎ সবার জন্যই যারা অলরেডি ডেমোতে প্রফিটে আছে সবাই রিয়েলে চলে যাবে। কারণটা হলো যে রিয়েলে ট্রেড করার ক্ষেত্রে মানসিক যে প্রিপারেশনের ব্যাপারটা আছে, এইটা অনেক বড় জিনিস। এছাড়া প্রফিট যে সেট আপ দেওয়া আছে এই সেট আপ দিয়ে হবে, কোনো সমস্যা নেই। তারপরে যে এটা, আচ্ছা এটা ওনারই স্ক্রিনশট, গুড, খুব ভালো লাগছে। তারপরে যেটা হলো, আচ্ছা আমি এখানে একটা কথা বলেছিলাম, এই কথাটাকে একটু এক্সপ্লেন করে দিতে চাই। সেটা হচ্ছে যে এরকম ছোট ছোট ট্রেড, হ্যাঁ ছোট ছোট ট্রেড, এই ছোট ছোট ট্রেডগুলো মনে করেন যে ইভরি ট্রেড 65 সেন্ট অথবা 75 সেন্ট অথবা $1, যদি এরকম করেও কেউ স্ক্যাল্পিং করে সারা দিনে 15টা, ঠিক আছে, 15টা ট্রেড যদি কেউ স্ক্যাল্পিং করতে পারে এইভাবে, এবং সেই 15টাতে যদি সে $15 আর্ন করে, তাহলে আর্নিংটা কিন্তু নেহাত কম নয়। আমরা অনেক বড় বড় আশা করতে যেয়ে কিন্তু লস করি। $15 যদি আমি ডেলি ইনকাম করি 30 দিনের মধ্যে, আমি 15 দিন কাজ করব, 15 দিন করব না, আমি কিন্তু 15 দিন বাদ দিয়ে দিয়েছি, ইন্টু তাহলে হলো 15, $225 ইন্টু $1 সমান হচ্ছে 125 টাকা, 28,000 টাকা, অলমোস্ট 30,000 টাকা এক মাসে আর্ন করা। এবং এই মার্কেটে আপনি কতক্ষণই বা সময় দিবেন। 2 নম্বর হচ্ছে এই মার্কেট স্বপ্নে সম্পর্কে আপনার যোগ্যতা বা আপনার এক্সপিরিয়েন্স কত দিনের। 30,000 টাকা স্যালারির একটা জব করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। সো আমি মনে করব লক্ষ্যটাকে, লক্ষ্য থাকবে বড়, যে আমি অনেক কিছু করব, কিন্তু স্টেপ করে আনতে হবে, ছোট ছোট স্টেপ দিয়ে শুরু করতে হবে, ছোট ছোট স্টেপ ধাপে ধাপে আগাইতে হবে। কিন্তু যদি কেউ আবার এরকম ঘটনা ঘটায় ফেলে যে মনে করেন $100 জানি কার অ্যাকাউন্টে আছে, 1 মিনিট একটু দেখে নিই, ম্যাক ওয়াহিদ না, না মেহেদি হাসান সম্ভবত রিয়েল ট্রেড করতেছে, হ্যাঁ, $118। তো $118 এখন উনি 1 2 2 2 $4, 5 $6, 7 $8, $9, $10, $11, 11 আর সাথে $17, অলমোস্ট $17 আর্ন করলো একদিনে, হ্যাঁ। তো $15 ধরলাম। ওনার যদি এখন এই মুহূর্তেই চিন্তাটা আসে, আমি কিন্তু মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি, মৌখিক কথা বলতেছি, যার কারণে হয়তোবা অনেকেই মনোযোগ দিবে না, বাট শুনতে হবে কথাগুলো। $17 ওনার অ্যাকাউন্টে আছে, $118, হ্যাঁ, সম্ভবত ওনার $100 ইনভেস্টমেন্ট ছিল। তো এই $17 বা $18 উনি একদিনে আর্ন করলো, একদিনে কি না, হ্যাঁ 29 নভেম্বর। তো এখন কথা হলো, ওনার মনে কিন্তু হুট করে একটা চিন্তা আসবে যে আচ্ছা আমার $100 ছিল, আমি তো $15 ইনকাম করলাম, তাহলে এবার একটা কাজ করি যে আমি আরও $500 ইনভেস্ট করি, তাহলে কি হবে, আমার এটা আরও 5 গুণ বেড়ে যাবে। অর্থাৎ তখন দেখা গেল যে ডেলি আমার $50 বা $60 আর্ন হবে। তো $60 যদি আর্ন হয়, আমরা কিন্তু সচরাচর যে হিসাবটা করি, এই হিসাবটার কারণেই মার্কেট থেকে আমরা পড়ে যাই। যে আমার যদি ডেলি তখন এরকম $50 বা $60 আর্ন হয়, 60 ইন্টু 15, 15 দিনে $900 ইন্টু 125 টাকা, তাহলে 1,12,000 টাকা আমার মাসে ইনকাম। শুধু এইখানেই আমরা ক্ষান্ত থাকি না, আমরা আরও চিন্তা ভাবনা করি যে 12 মাস, তার মানে 12 মাসে আমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 13 লাখ টাকা ইনকাম করব। ঠিক আছে, এই যে চিন্তাভাবনা করে আমরা একটা সময় স্বপ্নে বিভোর হয়ে অনেক দূরে চলে যাই, এটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তখন কি হয়, আমাদের এই $500 যে ইনভেস্ট করব, করার পরে এই যে ডেলি আমরা আর্ন করতেছিলাম $10 বা $15, এই ইনকামটার দিকে আমাদের কোনো চাহিদাই থাকে না। আমরা বড় বড় চাহিদা যখন করে ফেলি, তখন কি হয়, বড় বড় লস করা শুরু করে দিই। আর একটা দুইটা তিনটা এরকম বড় বড় লস করতে করতে পুরো মাইন্ডটাই আমাদের নষ্ট হয়ে যায়। তারপরে আমরা অ্যাকাউন্ট খালি করে ফেলি। তখন দেখা যায় পুনরায় 10-15 দিন ইয়ে থাকি যে আমার এটা কী হয়ে গেল, কী হয়ে গেল। তারপরে আবার দেখা যায় কোথাও থেকে অ্যারেঞ্জ করে পুনরায় আবার ইনভেস্ট করি। এইভাবে করেই কিন্তু আমরা মার্কেট থেকে ধ্বংস হয়ে যাই। এটা কখনোই করা যাবে না। মানি ম্যানেজমেন্টকে মাস্ট বি ফলো করে যেতে হবে। তো মানি ম্যানেজমেন্টকে ফলো করতে হলে আমাদেরকে কিভাবে ফলো করতে হবে, আমি একটু টিচিং ফোল্ডারে চলে যাচ্ছি।
অর্থাৎ একটা হলো সাকসেস হওয়ার লড়াই আর একটা হলো টিকে থাকার লড়াই। তো সাকসেস হওয়াটা কেমন, যে এই যে অনেকে আর্মির জব পায় না, জব পাওয়ার পরে তারা কি করে যে টাকা পয়সা দিয়ে বা যেমনি হোক একটা জব পায়, জব পাওয়ার পরে তারপরে কিন্তু চলে আসে তার টিকে থাকার লড়াই। অর্থাৎ ওই যে ট্রেনিং হবে, কঠোর ট্রেনিং, এই ট্রেনিংয়ে তাকে টিকতে হবে। তারপরে একটা জিনিস থিঙ্ক করেন যে সে এই বেচারা কখনোই ঘুম থেকে 10টার সময় উঠতে পারবে না, 11টার সময় উঠতে পারবে না। তার বাসি ফুদার সময় উঠতে হবে, সাথেই অল্প সময় টয়লেট করতে হবে, অল্প সময় খেতে হবে, তার ঘুম নাই, খাওয়া নাই। বউ বলছে আজকে আমার বার্থডে, বাসায় আসো, নাই, কারণ সে আর্মির চাকরি করে। সো এই যে সে একটা লাইফ যদি পার করে ফেলতে পারে, তারপরে আবার শেষ জীবনেও সে বসে বসে স্যালারি পায় সামথিং, এবং সে কিন্তু পরে একটা বৃহৎ অ্যামাউন্ট নিয়ে পরে আরামে থাকতে পারে। তো এই যে সময় আমাদের কিন্তু এত কষ্ট করতে হচ্ছে না, বাট এই সময়টাতে আমরা সাকসেস হয়ে গেছি, বাট টিকে থাকার লড়াই। আমি এই জিনিসটা যেটা দেখাচ্ছি, $50, যাদের অ্যামাউন্ট $50 তাদের জন্য হচ্ছে লট 0.01, যাদের $100, পিকচারটা সম্ভবত ক্লিয়ার কিনা আমি জানি না, $100 এটা হলো যাদের $100 তাদের জন্য 0.1, অর্থাৎ 50 থেকে যাদের $200 পর্যন্ত ব্যালেন্স, তাদের উচিত 0.01 লট ধরে ট্রেড করা। তাহলে কি হবে, খুব দ্রুত লসও হবে না, খুব দ্রুত প্রফিটও হবে না, মার্কেটে টিকে থাকতে পারবে। যার মিনিমাম $500 আছে সে 0.05 ধরবে, যার $1000 আছে সে লট টেনে যাবে। তো অনেক ক্ষেত্রে আমরা যেটা ভুল করে ফেলি, যে আমাদের $50 বা $100 আছে, তো কি করি আমরা 5 নিয়ে নিছি লট, বা 6 নিয়ে নিছি, বা 8 নিয়ে নিছি, 10 নিয়ে নিছি, দেখে কিন্তু মজা লাগে যে হুট করে আমার ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে। কিন্তু যদি লসের দিকে একবার যায়, সাপোজ আপনি এখন নিউ এবং আপনি ফুললি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন একটা ইন্ডিকেটরের উপরে, এবং এই ইন্ডিকেটরটা একটা নির্দিষ্ট ভ্যালুর উপরে বেস করে সে চলতেছে। মার্কেটের কন্ডিশনটা হলো এমন, বাংলাদেশের আবহাওয়া যেমন, যে 6টা ঋতু আসে এক বছরে, তো এই 6 ঋতুতে গরম ঠান্ডা। এখন এই সময় শীত, কেউ যদি বিদেশ থেকে আসে আমাকে যদি ফোন করে যে ভাই আপনার বাড়ি তো রংপুর, তো আমি রংপুরে যাব, তো আমি কি ড্রেস নিয়ে আসবো, আমি বলবো ভাই ভালো করে শীতের কাপড় চোপড় নিয়ে আসেন, জ্যাকেট ট্যাকেট, প্রচুর ঠান্ডা। এখন এই সময়টাতে যদি কেউ ঢাকায় আসে পরের বার আমার কথা শুনে, সে এসে দেখবে প্রচুর গরম, ওইখানে তো ফ্যান লাগবে, তার তো টি শার্ট নিয়ে আসা উচিত ছিল, সে গরম পোশাক কেন নিয়ে আসছে। এই যে অবস্থান ভেদে, পরিবেশ ভেদে আবহাওয়ার পরিবর্তন, তো মার্কেট কিন্তু এরকম হয়। তো দেখা গেল আপনি যে ইন্ডিকেটর সেটআপটা নিয়ে এখন আসেন, এটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করতেছে, সবই ঠিকঠাক আছে, 2 দিন 4 দিন 5 দিন বা 10 দিন করলেন, কিন্তু আগামী মাসে যাই নিউজ রিলিজ আছে, আইপিএম মিটিং আছে, এই এই ধরনের বিভিন্ন ধরনের ক্যাসাল কিন্তু আছে। তারপরে কি হবে যে বিভিন্ন ধরনের দেশের যুদ্ধ, এই সেই বিভিন্ন জিনিস কিন্তু এটার উপরে ইফেক্ট পড়ে, রাজনৈতিক গোলযোগ। তো তখন কিন্তু কি হবে, একটা ভুলের কারণে আপনার কিন্তু পুরো ব্যালেন্স পড়ে যাবে। এই জন্য লট নিতে হবে ছোট ছোট, রিস্ক ছোট, প্রফিটও অল্প, রিস্কও অল্প। সো এই মানি ম্যানেজমেন্টকে মাস্ট বি ইউজ করতে হবে। আচ্ছা, এটা গেল 2 নম্বর, যেটা হলো যে ইন্সপিরেশনের জন্য দেখা যায় যে অনেক কিছুই বলা যায়, বাট টিকে থাকার জন্য একটু ভয় দেখাইতে হয়, এই জন্য ভয় দেখাই দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন এখানে কিছু কোশ্চেন ছিল, কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে তারপরে নতুন আলোচনায় চলে যাই। আচ্ছা, লাইফ সলিউশন তো যদি ইয়ের থাকে, ম্যাকগয়েড বলছিল যাদের প্রবলেম আছে তারা লাইফ সলিউশন দেখতে চায়, তো লাইফ সলিউশন আজকে যেহেতু রিয়েল মার্কেট নেই, সো এখানে রিয়েলের দেখানো সম্ভব হচ্ছে না। যদি নর্মালি কোনো আলোচনা থাকে সেটা দেখানো যাবে। আর পরে, সালামালাইকুম বস। ওয়ালাইকুম সালাম, জি রানা কাজির ভাই, কেমন আছেন জি আপনি? জি, আল্লাহ রাখছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বস, গতকালকে আপনার লিঙ্কে অ্যাকাউন্ট করছি এক্সপ্রেক্সে, কিন্তু অ্যাকাউন্টটার ওই যে ডকুমেন্ট দিলে ওটা ভেরিফাই করছে না। আচ্ছা, ভেরিফাই কি মেসেজ দিচ্ছে? ও আবার হচ্ছে নতুন করে আপলোড দিতে বলছে। আচ্ছা, তো এমনটা যদি হয়, আপনি একটু স্ক্রিনশট দিতে পারবেন এখন? জি জি জি, একটু দিতে দেন, পারবো। স্ক্রিনশট দেন। স্ক্রিন শেয়ার। আমি আমার স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি, আপনি স্ক্রিনশট দেন। জি জি জি। উইন্ডো।
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা। ও মেলে গেলেই তো ইয়ে হয়ে যাবে। এই যে রিসাবমিট, বেশ কয়েকবার সাবমিট দিয়েছি লাস্টে, এই যে আইডি কার্ড ডকুমেন্ট যেটা। নট ভেরিফাইড। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, সেটা হলো যে আপনি ভিন্ন কারো একটা আইডি থেকে করেন। কিন্তু এই আইডি কার্ড তো একদম চকচকে আইডি কার্ড দিচ্ছে। এটা মাঝে মধ্যে এরকম করে, ভিন্ন কারো একটা আইডি কার্ড দিয়ে করতে পারেন, অথবা আর একটা কাজ করতে পারেন, সেটা হলো যে এদের সাপোর্ট সেন্টারে আপনি একটা মেসেজ করতে পারেন। আচ্ছা আচ্ছা। তাহলেই সাপোর্ট সেন্টারে মেসেজ করলে এটা ইয়ে করবে। আর 2 নম্বর হলো যে আইডি ভেরিফাইড 2-3 বার এরকম হয়ে গেলে আবার 24 ঘন্টা পরে ট্রাই করতে হয়। আচ্ছা আচ্ছা। তো তাহলে 24 ঘন্টা পরে ছবিটা একটু অন্যভাবে তুলেন, যাতে সাইড টাইডগুলো একটু বোঝা যায়। আমি দেখাচ্ছি কোনটা দিয়েছে। আমি পরিষ্কার ভাবে দিয়েছি আপনার, এই একদম পরিষ্কার ভাবে দিয়েছে। আচ্ছা। আবার ড্রাইভিং লাইসেন্স যে দিব, তো ওখানে ড্রাইভিং লাইসেন্সের অপশন পাচ্ছে না, মানে এখন আর দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে আপনি কষ্ট করে ওই এক্সনেসের সাপোর্ট যে আছে জি জি। সেইখানে একটা দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, একটা মেসেজ দিয়ে দিলেই ওরা এটা নিয়ে কাজ করবে। আচ্ছা, সাপোর্টটা কই পাবো? এটা ইয়েতে, আপনার পার্সোনাল এরিয়াতে যান, পার্সোনাল এরিয়া। পার্সোনাল এরিয়া। আচ্ছা, পার্সোনাল এরিয়াতে সেই যে সাপোর্ট হাব বাম পাশে এক্সনেসের নিচে, ও এক্সেশন দিচ্ছে। একদম সেটিংয়ের উপরেরটা সাপোর্ট হাব। ও সেটিং, সাপোর্ট। আচ্ছা আচ্ছা। ও এখানে ইয়ে লিখে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে এই যে ওপেন টিকিট আছে না, ওপেন টিকিটের জি একটা জি জি টিকিট জি। ওপেন করবেন, আচ্ছা করে জাস্ট আপনার ডকুমেন্টটাও ওইখানে দিয়ে দিবেন, দিয়ে যে আমার আচ্ছা আইডি আচ্ছা কার্ড এইটা, আমি ট্রাই করতেছি কিন্তু অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে ওরা আচ্ছা। ম্যানুয়ালি ঠিক করে দিবে। ও আচ্ছা, ঠিক আছে বস। আচ্ছা, ওকে। জি, থ্যাংক। হ্যাঁ ভাইজান বলো। আচ্ছা, তো আমার স্ক্রিন আমি শেয়ার করে দিয়েছি। তো তারপরে যেটা হলো যে অর্ডার ব্লক নিয়ে ক্লাস, আচ্ছা অর্ডার ব্লক, অর্ডার ব্লক, আচ্ছা এটা নিয়ে ক্লাস নিব। ভ্যালিড ইনভ্যালিড, ঠিক আছে, আজকে এটা নিয়ে কথা বলে দিচ্ছি। অন্য কারো যেহেতু আর কোনো কোশ্চেন নাই, আমারও এমন প্রবলেম হয়েছিল, আইডি কার্ডের চারপাশে ক্রপ করে দিতে হয়। ওকে, গুড। আচ্ছা, মেহেদি হাসান বলছে ওনার প্রবলেম ছিল, উনি এভাবে সলভ করছে, থ্যাংক ইউ। তো যেটা হলো, তাহলে অর্ডার ব্লকটা নিয়ে এরপরে ক্লাস নিতাম, কারণ অর্ডার ব্লকটা এরপরে লাগবে। কারণটা হলো আমরা এখন যে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করি, কোথায় গেল ব্রাউজার, পরিষ্কার করতে না পারবা, দরকার হয় ভোরে এসে রাতে তাহলে রেগুলারই করে। আচ্ছা, তো যেটা হলো যে এখন আমরা যে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করতেছি ডাইনামিক, তো এই ডাইনামিক স্ক্রিপ্ট ছোট ছোট স্কাল্পিংয়ের জন্য, আর অর্ডার ব্লক যেটা, এটা হলো বড়টার জন্য। তো অর্ডার ব্লক নিয়ে কাজ করব আমরা। অর্ডার ব্লক নিয়ে কাজ করার আগে ম্যানুয়াল অর্ডার ব্লক ধরা আগে শিখতে হবে। ম্যানুয়াল অর্ডার ব্লক ধরা শিখে গেলে পরবর্তীতে এই ম্যানুয়াল অর্ডার ব্লক থেকেই ভালো কিছু করা পসিবল। এবং ম্যানুয়াল অর্ডার ব্লক তো আর এত কষ্ট করে ধরা যাবে না, সেক্ষেত্রে আমরা ইন্ডিকেটর ইউজ করব। তো অর্ডার ব্লকের শিটটা আমি একটু ওপেন করে নিই, জাস্ট মিনিট। কোথায়, আমি ডিসিশন নিয়েছি আর ট্রেনিং কোর্স করাবো না, আপনাদের এই ব্যাচটাই শেষ ব্যাচ, এবং আজকেই একটা ব্যাচ শুরু করার কথা ছিল। তো হঠাৎ ডিসিশান এবং হঠাৎ সিদ্ধান্ত যে এই ব্যাচটাও আর করাবো না, শুধু আপনাদের ব্যাচটাই শেষ। কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট হয়, এবং এই টাইমটাতে আমি ফরেক্স থেকে আর্ন করতে গেলেই ভালো আর্ন করতে পারি। সেক্ষেত্রে যেটা আমি করি, যে স্টুডেন্টদের যে কেউ একজন একটু ভালো কিছু করতে পারুক, বা এই ধরনের একটা থিঙ্কিং নিয়ে করাই। কিন্তু দেখা যায় যে কিছু কিছু মানুষের উপরে মন খারাপ হয়ে
মনে হয় যে না দরকার নেই, নিজের খেয়ে কেন বনের মহিষ তাড়াবো, এমনটা আর কি। বাই দ্য ওয়ে, তো অর্ডার ব্লক নিয়ে আমরা কথা বলতেছি। অর্ডার ব্লকের ব্যাপারটা হচ্ছে আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে একটা অর্ডার ব্লক, তাই না? এখানে বলছে কয়েকটা টার্মস এখানে দেখা যাচ্ছে, সিএইচও সিএইচ বিওএস, অর্থাৎ সিএইচও সিএইচ এর ফুল মিনিং হচ্ছে, সিএইচও সিএইচ এর ফুল মিনিং হচ্ছে সেন্স অফ ক্যারেক্টার, বিওএস হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আর এই যে রেড লাইন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অর্ডার ব্লক, এগুলোকে বলে বিয়ারিশ অর্ডার ব্লক, মানে বিয়ারিশ অর্ডার ব্লক যেখান থেকে হয়েছে এখান থেকে মার্কেট আর উপরে যাবে না। আর এই যে গ্রিন অর্ডার ব্লক, গ্রিন অর্ডার ব্লক মানে এখান থেকে মার্কেট উপরে যাবে, নিচে আর যাবে না। এই হচ্ছে অর্ডার ব্লকের কাহিনীটা। আর অর্ডার ব্লকের দুইটা সেট আছে, তো দুইটা সেট দুইভাবে ইউজ করা হয়। যেমন এটা একটা সেট 5 মিনিটের, আর একটা আছে লং টাইমের সুইং ট্রেডের জন্য। তো যাই হোক, অর্ডার ব্লকটাকে বোঝার জন্য আমরা আগে অর্ডার ব্লকে চলে যাই। কি অর্ডার ব্লক জিনিসটা কি? আমরা মুভমেন্টাম তো মেবি সবাই মনে হয় বুঝি। মুভমেন্টামটা একটু বলে দিই, তাহলে অর্ডার ব্লকটা ক্লিয়ার বোঝা যাবে। মুভমেন্টাম বুঝাইতে গেলে আবার আরেকটা জিনিস বুঝাইতে হবে, সেইটা হইল ক্যান্ডেলের পাওয়ার। আচ্ছা, ক্যান্ডেলের পাওয়ারটা সংক্ষেপে বলে মোমেন্টামটা দেখায় অর্ডার ব্লকে চলে যাচ্ছি। অলরেডি 16 মিনিট হয়ে গেছে। তো ক্যান্ডেলের পাওয়ার জিনিসটা হচ্ছে এরকম, মনে করেন এটা একটা রেড ক্যান্ডেল, পুরোটাই বডি, কোনো উইক নেই, এটা হলো হাই পাওয়ারফুল ক্যান্ডেল। তারপরে এটা একটা ক্যান্ডেল, এই পাশে একটু উইক আছে, এই পাশে একটু উইক আছে, এটা হলো মিডিয়াম পাওয়ারফুল ক্যান্ডেল। আর এটা একটা ক্যান্ডেল, এদিকে উইক আছে এদিকে উইক আছে এরকম, এটা হলো অ্যাবনর্মাল, মানে এর পাওয়ার নেই বললেই চলে। এই অ্যাবনর্মালের ধরনগুলো এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে। ঠিক আছে, এখন কথা হইল বিয়ারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানেই হচ্ছে সে নিচের দিকে যায়, তাই না? নিচের দিকে মার্কেটকে টেনে নিয়ে যায়। সে তো টেনে নিয়ে যায় না, যারা সেলার তারা, অর্থাৎ এখানে সেলারের উপস্থিতি বেশি থাকে। তো যখন আমরা দেখব একটা বিয়ারিশ মুভমেন্টে, ডাউন মুভমেন্টে এরকম ক্যান্ডেল হয়েছে, পুরোটাই বডি, মানুষ বলে না আমার সাহস সম্পর্কে তোর কোনো ধারণা আছে, পুরোটাই কলিজা আমার, পা থেকে মাথা পর্যন্ত, এরকম এর পা থেকে মাথা পর্যন্ত কলিজা। এটা হলো যে বিয়ারিশ মুভমেন্টকে, তো এইরকম ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে বুঝবো যে মার্কেট নির্দ্বিধায় নিচে যাবে। এটা থেকে দেখলে বুঝবো যে নর্মাল, অ্যাবনর্মাল, যে রুখো যারা, এখানে কিছু কিছু ঘটনা ঘটতে পারে, এখানে সেলার আছে, এখানে সেলার আছে। আর এইটা আবার হলো যে আরও দুর্বল, মানে এ যে কোনো মুহূর্তে গ্রিন ক্যান্ডেল আরে ঘুরে উপরের দিকে নিয়ে যেতে পারে। এগুলোও সেম কাহিনী। তো একটা ট্রেন্ডের যখন ডাউন ট্রেন্ড নামে বা আপ ট্রেন্ড নামে, তখন মার্কেটটা ঘুরে যাবে কি না এটা ঠিক এইভাবে ঘটনাটা ঘটে, যে এরকম একটা রেড ক্যান্ডেল হচ্ছে বড়, তারপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে কিন্তু এখানে উইক হয়েছে, তারপরে আবার আর একটা রেড ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ এরকম বড় উইক হয়ে গেছে, তারপরে আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে এরকম, সেটা হবে এরকম, ড্রয়িং একটু খারাপ হচ্ছে এরকম, তারপরে দেখবেন যে গ্রিন ক্যান্ডেল চলে আসছে। অর্থাৎ গ্রিন ক্যান্ডেল চলে এসে কী করে, গ্রিন ক্যান্ডেলটা আসার পরে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়, হওয়ার পরে এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যেও আবার উইক থাকে, নিচের উইকটা বড় থাকে, তারপরে পুনরায় আবার দেখা যায় একটা রেড হয়, তারপর একটা গ্রিন হয়, হইতে হইতে উপরের দিকে ধরে নেওয়া যায়। তো এই হলো মুভমেন্টামের ম্যাটারটা। তো এই অর্ডার ব্লক এই মুভমেন্টামের কোন পজিশনে আটকে থাকে সেটা আমরা দেখব। যেমন এই যে একটা ক্যান্ডেল হয়েছে, এটার উইক মাথার উপরে আছে, তারপরে এই ক্যান্ডেলটা হয়েছে দুই দিকে উইক আছে, তারপরে এইখানে আসার পরে গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই জায়গায় অর্ডার ব্লক কোন জিনিসটা এটা বুঝতে হলে আমাদের সহজেই দুইটা পিকচারের দিকে তাকাইতে হবে, দুই ধরনের। এটা বিয়ারিশ অর্ডার ব্লক, সরি এটা বুলিশ আর এটা হলো বিয়ারিশ। তো অর্ডার ব্লকের ঘটনাটা হইল যে প্রথম ফর্মুলা হইল এই মেইন ক্যান্ডেল হচ্ছে এইটা, অর্ডার ব্লক ক্যান্ডেল হচ্ছে এইটা, এর পূর্বের ক্যান্ডেলটার যে উইক, সে উইক আসবে এই দ্বিতীয় ক্যান্ডেলের মাঝামাঝি বরাবর, এই যে তীর দেখতে পাচ্ছেন। আর
এর যে উইকটা, এর বডি এখানে ক্লোজ হইতে পারে, একটু উপরে নিচে হইতে পারে, উইকটা আবার যাবে একটু উপরে এবং এদিকেও উইক থাকবে। পরবর্তী যে ক্যান্ডেল আসবে গ্রিন ক্যান্ডেল, সেটার উইকটাও এরকম মাঝামাঝি আসবে এবং এরকম হবে, ঠিক আছে? হুবহুব এই ঘটনাটা ঘটবে। তাহলে এই উইকের হাই এবং এই উইকের হাই ধরে এটাকে বলবো আমরা, এটা অর্ডার ব্লক জোন, ঠিক আছে? অর্ডার ব্লক জোন, এটা হলো বুলিশ অর্ডার ব্লক জোন। মানে এরকম বুলিশ অর্ডার ব্লক জোন যদি হয়, এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, তারপর যদি নিচে আসে এই পর্যন্ত আসবে, এখান থেকে আবার ব্যাক করবে, নিচে আসে এই পর্যন্ত আসবে, তারপরে এই বুলিশ অর্ডার ব্লক জোনের নিচে যেতে পারে না, মানে এখানে একটা অর্ডার ব্লক হয়ে আসে। সেম বিয়ারিশের ক্ষেত্রে এই উল্টা ঘটনাটা এরকম, এই ক্যান্ডেলটা অর্ধেক পর্যন্ত যাবে, এই ক্যান্ডেলটাও এর অর্ধেক পর্যন্ত যাবে, এটা আবার এখানে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে। তাহলে এইটা হলো বিয়ারিশ অর্ডার ব্লক জোন। এখান থেকে মার্কেট ডাউনে আসবে, যদি ব্যাক করে মার্কেট এই পর্যন্ত যাবে, এখান থেকে আবার ফিরে আসবে, কিন্তু এটাকে ক্রস করে ওইদিকে আর যাবে না। এখন অর্ডার ব্লক নর্মালি এইটা, নর্মালি অর্ডার ব্লক হচ্ছে এইটা, কিন্তু একটা ভ্যালিড অর্ডার ব্লক হইতে গেলে 4টা ক্যান্ডেল লাগে মিনিমাম, মিনিমাম 4টা ক্যান্ডেল লাগে। চারটা ক্যান্ডেল লাগে, সেই 4টা ক্যান্ডেল হচ্ছে এরকম। সবাই নোটবুক ইউজ করবেন, তাহলে জিনিসটা খুব বুঝতে খুব সুবিধা হবে। আমরা ধরে নিচ্ছি এইটা হলো 1 নম্বর ক্যান্ডেল, এইটা 2 নম্বর ক্যান্ডেল, এটা 3 নম্বর ক্যান্ডেল, আর এইটা হলো 4 নম্বর ক্যান্ডেল, সরি 4। এই হলো 4টা ক্যান্ডেল। 1 নম্বর ক্যান্ডেল হচ্ছে এইটা ধরলাম এই জন্যই যে এইটা হলো অর্ডার ব্লকের মেইন ক্যান্ডেল। তো অর্ডার ব্লক তো এই পর্যন্ত এই 3টা ক্যান্ডেল মিলে এরা অর্ডার ব্লক বানায় ফেলছে, এই সরি 1 2 3 মিলে অর্ডার ব্লক বানায় ফেলছে। বানানোর পরে এই অর্ডার ব্লকটা যে ভ্যালিড সেটা আমরা বুঝবো যদি এই 4 নাম্বার ক্যান্ডেলের উইক এই অর্ডার ব্লক জোন থেকে মধ্যখানে গ্যাপ থাকে, এই যে গ্যাপ, যদি গ্যাপ থাকে তাহলে এটা ভ্যালিড অর্ডার ব্লক। আর যদি গ্যাপ না থাকে, এরকম উইক বা বডি এসে অর্ডার ব্লক জোনে লেগে যায়, তাহলে এটা ইনভ্যালিড অর্ডার ব্লক, অর্থাৎ অর্ডার ব্লক হইলেও সেটা ভ্যালিড হবে না, কার্যকরী হবে না। তো ভ্যালিড আর ইনভ্যালিডের কাহিনীটা এখানে বোঝা গেল। সেম যদি আরও নিচে চলে যায় তাও ইনভ্যালিড। এইবার ভ্যালিড অর্ডার ব্লক আর ইনভ্যালিড অর্ডার ব্লক আমরা বুঝে গেলাম। এখন মার্কেটে যদি আমরা অর্ডার ব্লক এখানে দেখার চেষ্টা করি, তাহলে নর্মালি এখানে খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে, এবং এটা দেখতে দেখতে দেখা যাবে যে 10 দিন 20 দিন বা 50 দিন দেখতে দেখতে তখন আমরা অর্ডার ব্লকটাকে বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা অর্ডার ব্লক হয়েছে বা এটা একটা অর্ডার ব্লক হয়নি। কিন্তু এখান থেকে অর্ডার ব্লক খুঁজে বের করে ট্রেড করাটা খুব কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমরা ইন্ডিকেটার ইউজ করব। যেমন যদি আমরা এই জায়গাটাকে খেয়াল করি যে এইটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল, তো এটা এই পর্যন্ত উঠছে, কিন্তু এটাও এইদিকে এই পর্যন্ত উঠছে, কিন্তু পরের ক্যান্ডেলের উইক দেখেন কত দূর নিচে চলে গেছে, তার মানে এটা অর্ডার ব্লক ভ্যালিড নয়। অর্ডার ব্লক হয়েছে কিন্তু অর্ডার ব্লক ভ্যালিড হয়নি। আবার যদি আমরা এই জায়গাটা দেখার চেষ্টা করি যে এখানে এই ক্যান্ডেল এটার অর্ধেক পর্যন্ত গেছে, এই যে ডোজি, আর এটাও এটা অর্ধেক পর্যন্ত গেছে, এটা একটা অর্ডার ব্লক হয়েছে। এই উইকটা কিন্তু ওই পর্যন্ত যায়নি, এই যে এটা উইকটা ওই পর্যন্ত যায়নি, তার মানে এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক হয়েছে। এখানে অর্ডার ব্লক তাহলে কোনটা হবে? এটার অর্ডার ব্লকের সাইজ হচ্ছে এই সমান, এই যে এখানে অর্ডার ব্লক হবে, ঠিক আছে, বিয়ারিশ অর্ডার ব্লক। সো এইভাবে খুঁজে বের করাটা খুবই কঠিন, এবং যারা একদম সুপার এক্সপার্ট হয়ে গেছে তারা দেখা যায় এটা খুব সহজেই ধরতে পারে, সহজে ধরেই তারা ট্রেড করতে পারে। যেমন এই যদি আমরা এখানে একটা অর্ডার ব্লক খোঁজার চেষ্টা করি, এখানে আমি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই যে 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, এই যে 3 নম্বর ক্যান্ডেল, ঠিক আছে। অর্ডার ব্লক জোন হচ্ছে কতটুকু এই ক্যান্ডেলের, এই এতটুকু। আর এই যে 4 নম্বর ক্যান্ডেলটা হচ্ছে এইটা, এই যে এটা এখানে যে টাচ করছে কিন্তু ইয়েতে যায়নি, তার মানে এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে, তাই না, এরকম করে। তো এই যে যখন একটা এরকম অর্ডার ব্লক তৈরি হয়েছে, এটা এই যে ক্যান্ডেল চিকন, এই জন্য কিন্তু অর্ডার ব্লকটা চিকন, অর্থাৎ বডিটা চিকন। এবার দেখেন মার্কেট ঠিকই এখান থেকে আসছে, সে উপরে গেছে ঘুরে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে ঘুরে, কিন্তু এটারে ব্রেক করে উপরে যায়নি, এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে। তো মার্কেট এখান থেকেও নিচের দিকে আসতে পারতো, কিন্তু এখান থেকে আসেনি, উপর দিয়ে যে আবার এখান থেকে আসছে। কেন? এখানে বায়ারের চাপ ছিল, আবার সেলার নিয়ে আসছে, আবার বায়ারের চাপ ছিল, তারপরেও মার্কেট নিচে আসছে। কেন?
যেহেতু এখানে অর্ডার ব্লক অলরেডি হয়ে আছে, বিগ অ্যামাউন্ট, অর্ডার ব্লকটা কখন হয়েছে, বিগ অ্যামাউন্ট এখানে ইনভেস্ট হয়ে গেছে, বিশাল বড় অ্যামাউন্ট ইনভেস্ট হয়ে গেছে, যেটার সাথে কিনা পাল্লা দিয়ে গ্রিন পারতেছে না, যার কারণেই অর্ডার ব্লক হয়ে আছে, এখান থেকে মার্কেট নিচে আসবে। আচ্ছা, এই হলো মিনিমাল অর্ডার ব্লক খুঁজে পাওয়ার পদ্ধতি। এইবার শুধুমাত্র অর্ডার ব্লক না, তাহলে অর্ডার ব্লকের স্ক্রিপ্ট যেটা, চলে যাই, নামাজের টাইম হয়ে গেছে। অর্ডার ব্লকের স্ক্রিপ্ট সম্ভবত আপনাদের ড্রাইভে দেওয়া আছে, আমি একটু দেখে নিই। 30 ট্রেডিং ভিউ, আচ্ছা, অর্ডার ব্লক ফাইন্ডার ল্যাব 3 দেওয়া আছে। তো এটারে ওপেন করতেছি। এটারে সেট করার পদ্ধতি তো আপনারা সবাই জেনে গেছেন, এখন আর ওটা নিয়ে কথা বলার প্রয়োজনই পড়ে না, আপনারা সবাই সেট করতে পারবেন। তারপরও আমি কপি করে, আমার একটা ফ্রেন্ড আছে উত্তরাতে, আমরা একসাথে জব করতাম, তো ট্রেডিংটাকে আমি ওই সময়টাতে জুয়া মনে করতাম, তো ও আমাকে অনেক বুঝাইছে যে এটা জুয়া না, এটা ভালো কাজ, চলো আমরা শুরু করি, কিন্তু আমি কখনোই রাজি হইনি। শেষমেশ আমি রাজি হয়ে আমি সুপার সাকসেস হয়ে গেছি, ও এখনও ওই জায়গায় পড়ে আছে। দুজনের ক্যাচিং করার ক্ষমতা আর মেন্টালিটি দুইটা শুধু ভিন্ন। আচ্ছা, পাইন এডিটরে আসার পরে অ্যাড টু চার্ট আর সেভ দিলে এখান থেকে আমরা সেভ দিতে পারি যে কোনো নাম দিয়ে, OB ল্যাব 3। ডিফল্ট যে নামটা আসবে এই নামটাকে কেটে দিয়ে নতুন নাম দিবেন, নইলে এখানে কিছু মডিফাই করা আছে, মডিফাইটা কেটে অ্যাজ ইউজুয়াল ডিফল্টটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো দিয়ে দিলাম, এই যে অর্ডার ব্লকটা এখানে শো করতেছে। এইবার দেখেন সেম এই জায়গায় কিন্তু আমি ড্র করে দেখাইলাম অর্ডার ব্লকটা, তাই না? এই অর্ডার ব্লকটা আমরা ফাইন্ড করছিলাম কোনটা, এই অর্ডার ব্লকটা, যে এই চিকন অর্ডার ব্লক, ঠিক আছে। এবং এইখানে যে আরও একটা ছোট অর্ডার ব্লক হয়েছে, এটা কিন্তু আমাদের চোখেই পড়েনি, এই যে এইটা, ঠিক আছে। আচ্ছা, আবার এইখানে কিন্তু একটা বুলিশ অর্ডার ব্লকও হয়েছে, এটা আমাদের চোখে পড়েনি, শুধুমাত্র এই অর্ডার ব্লকটাই চোখে পড়ছে, ওইভাবে দেখিনি এবং ওইভাবে খোঁজার চেষ্টাও করিনি। যাই হোক, এখন কথা হলো যে তাহলে আমরা যদি এরকম অর্ডার ব্লক ফাইন্ড করে পাই অটোমেটিক, তাহলে আমরা বুঝে ফেলতেছি যে এখানে অর্ডার ব্লক আছে, এখান থেকে ডাউন ট্রেড নেওয়া যায়। এখন এই অর্ডার ব্লক ধরে যদি কেউ বাইনারি ট্রেড নিতে যায়, তার জন্য ফর্মুলাটা একটু ভিন্ন হবে। ফরেক্স নিতে গেলে ফর্মুলাটা আরেকটু ভিন্ন হবে। যেমন যখন কিনা এরকম একটা অর্ডার ব্লক আমাদের হ্যান্ডে আছে, মার্কেট যেহেতু স্থির মার্কেটে মৃত লোককে অপারেশন করে আর কি বোঝা যায় সে সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হচ্ছে, যাই হোক। তো অর্ডার ব্লক মনে করেন আমাদের ফাইন্ড হয়েছে এইখানে বা এইখানে বা এইখানে, যেখানেই হোক, সাপোজ মনে করেন যে অর্ডার ব্লকটা ফাইন্ড এইখানেই হয়েছে, দূরেরটাই ধরলাম। তো তাহলে আমরা যদি এই অর্ডার ব্লক দেখার পরে এন্ট্রি আমরা কোথায় নেব, এই ক্যান্ডেলটার পরে, এখানে অর্ডার ব্লক হয়েছে, যে ক্যান্ডেলে অর্ডার ব্লক কনফার্ম হয়েছে তার পরের ক্যান্ডেলে এসে এন্ট্রি নেব, তাই না? তো এই জায়গাটাতে আমরা এন্ট্রি নেব, ফরেক্স এন্ট্রির কথা বলতেছি আমি, বাইনারিটা পরে বলতেছি। তো এন্ট্রি নিব আমরা এই পজিশনে। আর টেক প্রফিট কোথায় নেব, তাহলে টেক প্রফিট এখন নিজেকে ক্যালকুলেশন করে বের করতে হবে, তাই না? তো টেক প্রফিট ক্যালকুলেশন করার পদ্ধতিটা একটু কঠিন, কিন্তু ওকে, বুঝতে পেরেছি, ম্যাগওয়াই যে জন্য কল দিচ্ছিল উনি সম্ভবত কেটে গিয়েছিল এই জন্য। তো টেক প্রফিটটাকে ক্যালকুলেশন করা একটু কঠিন নতুনদের জন্য, যে আমি অর্ডার ব্লক দেখে এইখানে এন্ট্রি নিলাম, টেক প্রফিট অর্ডার ব্লক দেখে আমি এই ক্যান্ডেলের শেষে এইখানে এন্ট্রি নিলাম, ঠিক আছে। এখন আমি স্টপ লস, আচ্ছা আমি স্টপ লস নিলাম যে এইখান থেকে ব্যাক মার্কেট কোথায় ছিল, এই লেভেলে ছিল, তো এই লেভেল আছে, তো এইখান থেকে আমি আরও 2 পিস বাড়াই দিয়ে এইখানে আমি স্টপ লস নিয়ে নিলাম। টেক প্রফিট কোন জায়গায় নিব, টেক প্রফিট নেওয়ার সময় আপনাকে দেখতে হবে মার্কেটের এখান থেকে ব্যাগে, এর আগে ব্যাগে মার্কেটের ড্রপিং কোথায় ছিল। তো আমরা যদি এই লেভেলে নিয়ে নিছি, তো এই লেভেল থেকে উপরে এদিক তাকায় আর কোনো লাভ নেই,
এই লেভেল থেকে নিচে তাকাইতে হবে, এর নিচে ড্রপিং কোথায় আছে। তো এর নিচে ড্রপ হলো এই পজিশন, তাই না? তাহলে আপনি এইখানে টেক প্রফিট নিয়ে নিতে পারেন, অর্থাৎ এই লাইন বরাবর আপনি টেক প্রফিট নিয়ে নিতে পারেন। এখন এই লাইন বরাবর যদি আমরা টেক প্রফিট নিয়ে নিই, তাহলে আমাদের এন্ট্রি পজিশন ছিল এই জায়গাটাতে। এখন মার্কেট এখান থেকে যদি সরাসরি এই দুইটা ক্যান্ডেল দিয়ে মার্কেট এখানে আসে তাও প্রফিট পাবো, যদি না আসে এই ঘোরাফেরা করে শেষে যখন এইখানে এসছে তখন পাবো। মনে করেন এখানেও আসেনি, এখানে এসছে, তখন আমরা প্রফিট পাবো। ফরেক্সের অ্যাডভান্টেজ হইতো এইটা। আর বাইনারির ক্ষেত্রে যদি কেউ এই অর্ডার ব্লকটা ধরে চিন্তাভাবনা করে যে আমি এখন একটা ট্রেড নেবো, কয় মিনিটের নেব, তো আমি সর্বোচ্চ বলে দিই যে এখানে 5 মিনিটের অর্ডার ব্লক ধরে ট্রেড নিলে 5 মিনিটের নিতে হবে। তো যখন এইখানে একটা ডাউন ট্রেড নিবে, তো এইখান থেকে কাউন্ট শুরু হবে 1 মিনিট, এই যে 1 নম্বর ক্যান্ডেল 1 2 3 4 5, এই ক্যান্ডেল এসে ট্রেডটা ক্লোজ হবে। ওপেনিং থেকে ক্লোজিং উপরে ও ট্রেডটা লস হয়ে যাবে। এখন তাহলে কি হলো, ফরেক্সে হলে এটা লস হলো না, বাইনারি হলে এটা লস হলো। এইবার কাহিনী হলো বাইনারি আপনাকে প্রফিট দেবে 80%, ফরেক্স তো আপনাকে এত প্রফিট দেবে না। তাহলে ফরেক্সে আপনি এখান থেকে এখানে যখন আপনি পাবেন তখন হয়তো বা এখানে আপনি $1 আর্ন করবেন। আপনার ইনভেস্টমেন্ট থাকবে কত, মিনিমাম $20। আর বাইনারিতে যদি আপনি এখান থেকে $2ও ইনভেস্ট করেন তাহলে আপনি এখানে $1.80 পাবেন। $1 যদি আপনি দেন তাহলে আপনি এখানে 80 সেন্ট পাবেন। তো 80 সেন্ট লস হয়ে যাবে, অর্থাৎ $1 লস হয়ে যাবে। কিন্তু অ্যাডভান্টেজ হইল এইখানে একটা অর্ডার ব্লক হয়েছে, আপনি যখন এইখানে ট্রেড করবেন তখন কিন্তু এখানে এসে উইন হবেন। আবার এইখানে একটা অর্ডার ব্লক হয়েছে, এখানে যখন ট্রেড করবেন এখানে এসে উইন হবেন। আবার এখানে একটা অর্ডার ব্লক হয়েছে, এখানে যখন করবেন তখন 1 2 3 4 5 বা 2 মিনিটের জন্য 5 মিনিটের জন্য এখানে এসে উইন হবেন। তার মানে আপনি 3টা উইন হচ্ছেন, একটা লস হচ্ছেন। তো একটা লসে আপনি $1 হারাবেন, আর 3টা উইন যখন হবেন আপনি তিনটা অর্থাৎ $3 সামথিং বা $2 আপনি মনে করেন প্রফিট করবেন। 3 × 24, তাই না? তো আপনি $2.40 প্রফিট করবেন। তো $1 আপনি লস দিয়ে দিলেন, তারপর আপনি $1.5 প্রফিটে থাকেন। বাইনারি ট্রেডাররা এইভাবে প্রফিটে থাকে যে তার দু একটা মিসিং হয়ে যায় কিন্তু সে অন অ্যাভারেজ করে প্রফিটে থাকে। আর ফরেক্সের ক্ষেত্রে আমরা কি করি, এরকম অর্ডার ব্লক ধরে এখানে এন্ট্রি করছি, এখানে হয়নি তো অপেক্ষায় আসি, আমার স্টপ লসের দিকে তো মার্কেট যায়নি, আমার অর্ডার ব্লক যেটাকে ধরে আমি ট্রেড করছি এই লেভেল নিচে মার্কেট আছে, তো আমি নির্দ্বিধায় বসে মার্কেট ওয়াচ করতেছি, করতে করতে এখানে আসলে আমি ট্রেড নিয়ে নিলাম। এখন দেখা যাচ্ছে যে কি মার্কেট বাই চান্স এখানে এসে ঘুরে এই পর্যন্ত গেছে, আমার স্টপ লসটা এখানে আছে, তখন আমি থিঙ্কিং করব, আমি তাকাবো আমার মার্জিনের দিকে, আমার মার্জিন, আমার ব্যালেন্স কত আছে। এখন এই স্টপ লসে গেলে আমার হয়তো বা $2 লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আমার অ্যানালাইসিস বলছে যে মার্কেট মাস্ট নিচে আসবেই। অর্ডার ব্লক যেহেতু এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, কিন্তু সামহাও অল্প সময়ের জন্য মার্কেট উপরে গেছে। তো সেক্ষেত্রে আমি কি করব, তখন স্টপ লস বাড়াই দিব, দিয়ে আমি ওয়েট করবো, ঠিক আছে মার্কেট এই পর্যন্ত উঠুক, এখান থেকে আবার ঘুরে আসুক। আর যদি আমার ব্যালেন্স কম হয়ে যায়, যে আমার ব্যালেন্স $20 আছে, তো অলরেডি ব্যালেন্স আমার এইখানে উঠতে উঠতে শেষ হয়ে যাবে, কবে মার্কেট এখানে আসবে, তখন আমার কী করতে হবে, ডিসিশন ভিন্ন হয়ে যাবে। আমি ক্লোজ করে দেবো যে তাহলে আমার $20 পর্যন্ত লস নেওয়ার দরকার নেই, $2 লস হয়েছে এই পর্যন্তই ক্লোজ। আর যদি আমার ব্যালেন্স দেখা যায় $100 বা $200 আছে, আমি স্টপ লস বাড়াই দিব উপরে আরও, যে যাও সমস্যা নেই, ঘুরে আসো এখান থেকে, এখানে যাক ঘুরে আসুক, কিন্তু যখন এখানে আসবে তখন আমি প্রফিট নেব। এই কাহিনী করতে যে গত কয়েকদিন আগে আমি 9:30 সরি এই 12:30 বা 12:40 দিকে একটা ট্রেড নিলাম। তো ট্রেডটা ঘুরে 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 উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমি ওয়েট করতেছি, করতে করতে $20 $25 এরকম করে যেতে যেতে $30 পর্যন্ত লসে চলে গেল, যেখানে কিনা আমার স্টপ লস ছিল $2 জন্য ধরা। আমি স্টপ লস আউট করে দিয়ে দিলাম, আনলিমিটেড স্টপ লস। মানে মনের মধ্যে ছোটো বাচ্চার মতো একটা জেদ ধরে গেল, আমি প্রফিট নিয়েই যাব। আর মার্কেট থেকে উঠতেও পারতেছি না, জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, পরে আসরের নামাজ ট্রেড চালু রেখেই পড়লাম। পরে এসে আপনার এই মাগরিবের সময় এসে মার্কেট নিচে আসলো। তো পুরা 12টা থেকে একদম 6:30 পর্যন্ত, মানে পুরো 6 ঘন্টার টানা প্রফিট করলাম $3। এই $3 জন্য এতক্ষণ আমার থাকতে হলো। তখন আমার মাথাটায় আসলো এরকম যে কেন আমি রাগ হইলাম। অ্যাকচুয়ালি আমার রাগ হওয়ার প্রশ্নই ছিল না, আমার যখন স্টপ লস $2 ক্লোজ হচ্ছে আমি লস নিয়েই ক্লোজ করে দিতাম, দিয়ে আমি পরবর্তীতে আরও 10টা ট্রেড করতাম। আমার পরবর্তী 10টা যদি আমি বাই সেল করতাম তাহলে 10টা সেলে আমার 10 দুগুণে $20 বা $25 আরও চলে আসতো। তো আমার এই 6 ঘন্টা আমি লস করে ফেললাম। সো মার্কেটের সাথে এরকম জেদ করা যাবে না। আমি নিজে জানি বুঝি, কিন্তু মাঝে মধ্যে এরকম কিন্তু রাগ ধরে রাখতে পারি না। তো এরকম রাগ হলে যেটা কি হবে,
যে মার্কেট উঠে যাচ্ছে, $20 পর্যন্ত উঠছে, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স প্রায় শেষের দিক, তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে আগে ভাগেই ক্লোজ করা। আর যার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, যাক মার্কেট উপরে কত দূর যায় যাক, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা এমনও হয় যে মার্কেট এরকম উঠছে, ওঠার পরে এইখানে যে সে রেঞ্জিং রেঞ্জিং করে 3 দিন কাটাইতেছে। এখন এই 3 দিন আপনার ধৈর্য ধরবে তো? বিশাল বড় একটা ধৈর্যের ব্যাপার। তো সেক্ষেত্রে ওই ধরনের রিস্ক না নেওয়া, এই জন্য রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও যেটা প্রথমে দেখাইলাম, যে কত পার্সেন্ট নেওয়া যাবে, যার $50 আছে সে কত লট নিবে, যার $100 আছে সে কত লট নিবে, এটা বুঝে নিতে হবে। তো আমরা অর্ডার ব্লকের ম্যানুয়াল কাহিনীটা বুঝলাম, বোঝার পরে অর্ডার ব্লকের ইন্ডিকেটর দেখলাম। অর্ডার ব্লকের ইন্ডিকেটর আমাদেরকে অটোমেটিক অর্ডার ব্লকগুলো ফাইন্ড করে দিচ্ছে। অর্ডার ব্লক আমাদের মেইন থিমই হচ্ছে মার্কেট এখান থেকে উপরে যাবে না, এখানে অর্ডার ব্লক আছে, এখান থেকে নিচে আসবে। মার্কেট যদি, পুনরায় আবারও বলে দিচ্ছি, এই অর্ডার ব্লক ভ্যালিড হওয়ার জন্য কিন্তু 4টা ক্যান্ডেল দরকার। এখন এইখানে কোন কোন 4টা ক্যান্ডেল দরকার? 1 নম্বর ক্যান্ডেল হলো এই গ্রিনটা, 2 নম্বর ক্যান্ডেল হলো এইটা, 3 নম্বর ক্যান্ডেল এইটা, আর 4 নম্বর ক্যান্ডেল কিন্তু এইটা। সো এই অর্ডার ব্লকের জন্য ট্রেড প্লেস পজিশন কিন্তু এইটা, এইখানে কিন্তু নয়। এখন আপনি এইখানে প্লেস করছেন ডাউন ট্রেড, বুঝেন ব্যাপারটা, খুব কঠিন কথা। এইখানে আপনি ডাউন ট্রেড করছেন, করার পরে মার্কেট মনে করেন এই দিক দিয়ে উপরে উঠে এইখানে গেছে, সে কিন্তু তার রুলসের মধ্যে আছে, সে কিন্তু অর্ডার ব্লক ক্রস করে উপরে যায়নি, এইখানে গেছে, অর্ডার ব্লক ক্রস করে যায়নি, কিন্তু আপনি লসে আছেন। কারণটা হচ্ছে আপনার এন্ট্রি পজিশন হয়েছে এইখানে, সেক্ষেত্রে আপনি লসে আছেন। এখন এই ধরনের পজিশন হলে, যে দেখতে অনেক সুন্দর এই ধরনের অর্ডার ব্লক, যে অর্ডার ব্লক হয়েছে মার্কেট কত নিচে নেমে আসছে, এটা আবার ফরেক্সের জন্য খারাপ। কেন খারাপ? কারণটা হচ্ছে অর্ডার ব্লক হয়েছে আমার 100 ফিট উপরে, আর 100 ফিট নিচে হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। এই ধরনের অর্ডার ব্লক ফরেক্সের জন্য খারাপ, বাইনারির জন্য ভালো। ফরেক্সের জন্য অর্ডার ব্লক এরকম ছোট অর্ডার ব্লক ভালো, যে অর্ডার ব্লক যেখানে হয়েছে ক্যান্ডেলও ছোট হয়েছে, অর্থাৎ অর্ডার ব্লকের পরে যে 4 নম্বর ক্যান্ডেল, 4 নম্বর ক্যান্ডেল কীভাবে বুঝবো? যেই ক্যান্ডেল থেকে অর্ডার ব্লক টানছে তার আগেরটা, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ঠিক আছে, তাহলে এটা ভ্যালিড অর্ডার ব্লক। অর্থাৎ এই 4টা যেখান থেকে অর্ডার ব্লক টানবে তার আগের ক্যান্ডেলটা সহ ধরতে হবে, 1 2 3 4, এই 4টা ক্যান্ডেল। আর এন্ট্রি পয়েন্ট হবে এইটা, এই যে এখানে এন্ট্রি পয়েন্ট হবে এইটা। এদিকে যাই, এই যে এখানে যদি ধরি তাহলে এই 1 2 3 4 এন্ট্রি পয়েন্ট হবে এইটা, ঠিক আছে। জুম করে দেখে একবার, তাহলে সবাই ক্লিয়ার হয়ে যাবে। এটাই কিন্তু অনেকেই ভুল করে আর বলে পরে, যে বলে যে স্যার অর্ডার ব্লক তো কাজ করতেছে না, এটা তো হইতেছে না, এটা কেমন কথা? হ্যাঁ, কিন্তু সে মূল থিমটা বুঝতে পারেনি, থিমটা বুঝতে হবে। যেমন এইখানে মনে করেন অর্ডার ব্লক কোনটা, অর্ডার ব্লকে ধরতে হবে এই পেছনের ক্যান্ডেল সহ, এই যে রেড 1 2 3 4, এই যে ডোজি, এটাকে ধরতে হবে। ধরার পরে এই ডোজির মাথা, এটা হলো আপনার এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এন্ট্রি করতে হবে। তো যখন কিনা অর্ডার ব্লকের পরের ক্যান্ডেলটাই বিশাল বড় লম্বা হয়ে যাবে, তখন আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে যে না, এখানে ট্রেড নেওয়া যাবে না, কারণ ট্রেড নিলে এখানে লস হওয়ার সম্ভাবনা আছে। কারণ ভাগ্য ভালো যে মার্কেট এদিকে নিচের দিকে গেছে, এখান থেকে যদি এদিকে 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 এখানে ঘোরাঘুরি করতো তখন কী হতো? তো এই ধরনের নেওয়া যাবে না। এখন এইটাকে ধরে আবার আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি এখানে ইএমএ সেট করতে পারেন, ইএমএ 100 যদি আপনি সেট করেন, তাহলে কি হচ্ছে আপনি বুঝতে পারতেছেন মার্কেট ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ডে যাচ্ছে। তো যদি মার্কেটের ট্রেন্ডটা একদম খাড়া ডাউন ট্রেন্ড থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় ট্রেড নিয়ে নেন। আর যদি এটা দেখা যায় যে মার্কেট রেঞ্জিং ওয়েতে যাচ্ছে, তখন দেখবেন যে ইএমএ ক্যান্ডেলের উপর দিয়ে যাচ্ছে, তখন আপনি এখানে ওই ডিসিশন নিলেন না। অর্থাৎ সময় ভেদে ডিসিশনগুলো, এই জিনিসগুলো আমি হয়তোবা আমার এক্সপিরিয়েন্সে দেখা থেকে 2-1টা বলতেছি, এরকম অনেক সিচুয়েশন আছে। এই সিচুয়েশনগুলো আপনার মার্কেটে থাকতে থাকতে ট্রেড করতে করতে আসবে, লস করতে করতে আসবে। অর্থাৎ যেটা আপনার লস হবে না, ওইটা ভালোভাবে মুখস্থ হয়ে যাবে মাথায়, আর যেটা ডেমোতে এমনিতেই লস হবে, ওটা আপনার মাথায় কিছুই ঢুকবে না। যখনই একটা লস হয়, আমি তখন কি করি, স্ক্রিনশটটা নিয়ে রেখে দিই, পরে এটাকে নিয়ে দেখবো কী হয়েছে কাহিনি, পরে এটাকে সুন্দরভাবে অ্যানালাইসিস করি, ট্রেন্ড আঁকাই, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, তারপরে এখানে প্যাটার্ন দেখি, কেন লস হইলো, আমার অ্যানালাইসিসটা কেন ভুল হইলো, এইভাবে যখন দেখি একদম ইগল আই দিয়ে, তখন কিনা এই ভুলটা ধরা পড়ে এবং পরবর্তীতে ওইটা শিক্ষা হিসাবে কাজ দেয়। সো আমি সবাইকে বলবো যে রিয়েল ট্রেড করেন, ওইটা দিয়ে ছোট ছোট ট্রেড করেন, ছোট ব্যালেন্স ধরে ছোট প্রফিট নেওয়ার থিঙ্কিং করেন, ছোট ছোট লস হবে, ছোট ছোট প্রফিট হবে, প্রফিটের সাথে সাথে আপনার শেখাটা হবে। আর আদারওয়াইজ ডেমোতে দেখা যাবে যে আপনি একটা লস হয়ে গেছে, ওটাকে আপনি ভ্রুক্ষেপই করতেছেন না, প্রফিট হয়ে গেলে আবার মনটা ভালো লাগতেছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এখন আরও ছোট জিনিস আছে, শুধুমাত্র অর্ডার ব্লক দেখলেই হবে না।
অর্ডার ব্লকের বাইরেও কিছু দেখার আছে। আচ্ছা 39 মিনিট 40 মিনিট হয়েছে, আমরা 10 মিনিট কথা বলবো। ওই যে বলে আসলাম ব্রেক অফ স্ট্রাকচার আর হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, খুব সহজ জিনিস, কঠিন করে নেওয়ার কোনো কিছুই নেই। আরেকটা জিনিস আছে, সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কথা বলতে অনেক সময় লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপটা আরেকদিন বলবো। আজকে ব্রেক অফ স্ট্রাকচার আর হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। মিনিমাম যখন আপনার 1 বছর মার্কেট, অর্থাৎ আজ এই ডিসেম্বর থেকে পরের ডিসেম্বর পর্যন্ত আপনি 1 বছর মার্কেটে প্রফিটে থাকবেন, তখন আপনি একজন ট্রেডার। আদারওয়াইজ মার্কেট থেকে যদি আপনি 1 কোটি টাকাও প্রফিট করেন, যে কোনো মুহূর্তে আপনি মার্কেটে এটা খেয়ে দিতে পারে। মার্কেট কিছু কথা আছে, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, তারপরে আরও কিছু অনেক ধরনের ডায়লগ আছে, মনে নেই। কিন্তু মার্কেট মেইন কিন্তু বুঝতে হবে স্ট্রাকচার। ট্রেন্ড তো কোন দিকে যাচ্ছে সেটা, স্ট্রাকচার বুঝতে হবে। মার্কেট তার স্ট্রাকচার ধরে ধরে সামনের দিকে যায়। আমরা যারা রাজমিস্ত্রি আছে, ইট গাঁথে, ওরা দেখবেন যে ওই একটা সুতা সাইড দিয়ে ফালায় রাখে, ওই সুতাটা দেখে দেখে মেজারমেন্ট করে যে সোজা হয়ে উঠতেছে কিনা, ওইটার উপরে বেস করে ওঠে। মার্কেটও এরকম স্ট্রাকচার ধরে সোজা হয়ে ওঠে। তো কেমনটা আমরা হায়ার হাই হায়ার লো মেবি জানি সবাই, এটাও জানতে হবে। তো এখানেই হায়ার হাই হায়ার লো করে দেখাচ্ছি। আর 15 মিনিট চলবে মার্কেট, সমস্যা নয়, আমাদের ক্লাসটা সমস্যা নেই। এদিকে দরকার নেই। লোয়ার লো বলে এটাকে, মনে করেন এটা হলো হাই, এটা থেকে পরের যে টার্ন সেটা হচ্ছে এটার থেকে নিচে, এটা থেকে নিচে, এটা হলো লোয়ার লো, সরি হায়ার লো, হায়ার লো। আর এটা হলো লো, এটা হাই, এটা লো, এটা হাই, এটা হলো লো। তাহলে হায়ার লো হলো এটা, আর এটা হলো লো, আর এটা হলো আর একটা লো, এইটার চেয়েও লো, তাহলে এটা হলো লোয়ার লো। তারপরে এই লোয়ার থেকে এইটা, এইটা হলো আবার লোয়ার লো, লোয়ার লো, আবার লোয়ারের থেকে লোয়ার লো, ঠিক আছে। সেম হায়ার হাই হলো এরকম যে এটার থেকে এটা হাই, এই হায়ার থেকে আবার এটা হলো হাই। তো মার্কেট যখন হায়ার হাই করে, অর্থাৎ পূর্বের টার্ন থেকে, পূর্বের নি পয়েন্ট থেকে পরের নি পয়েন্টটা হাই তৈরি করে, তখন মার্কেট হায়ার হাই হায়ার হাই করে উপরে যায়। আর যখন মার্কেট পূর্বের নি থেকে পরের নি পয়েন্টটা ডাউন করে, সেটা লোয়ার লো করে মার্কেট ডাউনের দিকে আসে। এটা হলো মার্কেটের স্ট্রাকচার। এটাই শুধু মার্কেটের স্ট্রাকচার বললে ভুল হবে, আর অনেক কিছু আছে, বাট প্রাথমিক কথা হচ্ছে এটা। আর ব্রেক অফ স্ট্রাকচারের কাহিনীটা হচ্ছে এটা, যে মার্কেট একটা নির্দিষ্ট স্ট্রাকচারে একদিকে যাচ্ছে। এটা মোটা হচ্ছে কেন আমি বুঝতেছি না, যাই হোক, মার্কেট এদিকে যাচ্ছে যাচ্ছে এটা হলো মার্কেট একটা নির্দিষ্ট স্ট্রাকচারে একদিকে যাচ্ছে। এই যে মার্কেটটা একদিকে যাচ্ছে, এখান থেকে মার্কেটটা যখন নিচে নামে, নিচে নেমে এই যে পূর্বের যে পজিশন, এটাকে ব্রেক করে যখন নিচে চলে যায়, এই পজিশন পূর্বের স্ট্রাকচারের পজিশনটাকে ব্রেক করে নিচে চলে যায়, এটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। আবার মার্কেট নিচে এসে আবার উপরে গেছে, উপরে এসে আবার নিচে আসছে, এসে এই যে এখানে একটা স্ট্রাকচার তৈরি করছে, এটাকে যখন ব্রেক করে নিচে চলে আসছে, এটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার পজিশন। এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার, এটা পরবর্তীতে ব্রেক অফ স্ট্রাকচার পজিশন। এটা কেন, এই যে এখান থেকে মার্কেট আবার উপরে গেছে, এসে নিচে এসে এই পজিশনটাকে ব্রেক করে নিচে চলে আসছে, ব্রেক অফ স্ট্রাকচার। তো হায়ার হাই হায়ার লো থেকে যেমন আমরা বুঝলাম যে একটা হাই থেকে লো, হাই থেকে লো ক্রিয়েট করতে করতে মার্কেট যদি নিচে নামে, তো মার্কেটের স্ট্রাকচার হয় কেমন, তাহলে ব্রেক অফ স্ট্রাকচার হয়। আবার হাই থেকে হাই, হাই থেকে হাই যদি ওঠে, এটা আবার বলে হায়ার হাই, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। তো ব্রেক অফ স্ট্রাকচার পজিশন যখন আসে, তখন আমরা কি বুঝে নিব, এখানে যদি ব্রেক অফ স্ট্রাকচার হয়, তার মানে মার্কেট আরও নিচে যাবে। এখান থেকে হাইতে গেছে মার্কেট, এখানে আমরা ডাউন ট্রেড নিব। কোথায় আসবে মার্কেট, পূর্বের ব্রেক পজিশন পর্যন্ত আসবে। এখানে আসার পরে আমরা এখানে ওয়েট করব। যদি ব্রেক করে, তাহলে কি মার্কেট এরকম আর একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে, ঠিক আছে। পুনরায় এখান থেকে যখন উপরে উঠবে, আমরা এখানে ট্রেড করব। কোথায় আসবে মার্কেট, পূর্বের পজিশনে আসবে, এখানে আসবে। এখানে এসে আমরা ওয়েট করব। ওয়েট করব কেন, এটা ব্রেক করবে নাকি ব্যাক করবে। যদি ব্যাক করে, এখান এদিক দিয়ে যদি ব্যাক করে ফেলে, তাহলে ব্যাক করার পরে এই পর্যন্ত আমরা কিছু করব না,
যখন এই পর্যন্ত আসবে, সেই পূর্বের স্ট্রাকচার এখানে আছে, এই জায়গাটাকে যখন ব্রেক করে ফেলবে তখন কিন্তু এটাকে আর ব্রেক অফ স্ট্রাকচার বলবে না, তখন এটাকে বলবে সেন্স অফ ক্যারেক্টার। অর্থাৎ মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। কি ক্যারেক্টার চেঞ্জ করে ফেললো? মার্কেট উপর থেকে নিচের দিকে যাইতেছিল, এটা ছিল তার ডাউনে নিচে যাওয়ার ক্যারেক্টার, এবার সে তার ক্যারেক্টার চেঞ্জ করে উপরের দিকে যাচ্ছে। তো এই যে এই পজিশনকে যখন ব্রেক করে ফেলছে, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ফেললো, এইখানে আমরা কি করব? আপ ট্রেড নেওয়ার ডিসিশন নিব, বাট ট্রেড নিব না। কেন ট্রেড নিব না? আমরা ওয়েট করব একটা অর্ডার ব্লকের জন্য। অর্ডার ব্লক যদি হয়ে যায় তাহলে আমরা ট্রেড করব। সেম এই পজিশনটাতে নি পজিশনে আমরা ওয়েট করব, যদি অর্ডার ব্লক হয়ে যায় তাহলে আমরা ট্রেড করব। পজিশনগুলো অর্ডার ব্লকগুলো কিভাবে হয়? অর্ডার ব্লকগুলো ঠিক এইভাবে হয়। এখানে একটা হাই পজিশন ছিল, এটাকে ব্রেক করে মার্কেট কোথায় গেছে? নতুন একটা হাই পজিশন তৈরি করছে। এখান থেকে এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এখান থেকে নিচে আসছে, আসার পরে আবার ব্রেক করে উপরে গেছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার করছে, ঠিক আছে? এখান থেকে আবার উপরে গেছে। একই সাথে এখানে অনেকগুলো জিনিস দেখানো আছে, যেমন এখানে একটা অর্ডার ব্লক তৈরি করছে, এই যে গ্যাপ আছে, যার কারণে এটা ভ্যালিড অর্ডার ব্লক, ঠিক আছে? তাহলে আমাদের টেক আউট পজিশন কোনটা ছিল? এই যে এখান থেকে মার্কেট নিচে আসছে, এখান থেকে উপরে গেছে, ভ্যালিড অর্ডার ব্লক হয়েছে, তার মানে মার্কেট উপরে যাবে, এবং বিওএস হয়েছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার করছে, ব্রেক অফ স্ট্রাকচার যখন করছে এটা হলো আমাদের টেক আউট পয়েন্ট। আবার উপরে গেল, নিচে আসলো মার্কেট, এখানে এই যে গ্যাপ আছে, তার মানে এটা ভ্যালিড অর্ডার ব্লক। আবার যখন ব্রেক করলো তখন টেক আউট পজিশন এখানে নাই কেন? কারণটা হলো পরে যে অর্ডার ব্লক ক্রিয়েট করছে এই অর্ডার ব্লকটা ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? ওই যে 4 নাম্বার ক্যান্ডেলের এখানে কোনো গ্যাপ নেই, ক্যান্ডেল এসে ঢুকে গেছে, ক্লিয়ার? ক্যান্ডেল এসে ঢুকে গেছে। তাহলে কেমন হওয়া উচিত ছিল? এরকমটা হওয়া উচিত ছিল। তো আই থিঙ্ক আমরা বুঝে গেছি ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্ডার ব্লক ফাইন্ডিং, ভ্যালিড অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক, এবং ইন্ডিকেটর দেখে আমরা যেটা বোঝার চেষ্টা করব, এরকম মার্কেটটাকে ওপেন করব, ওপেন করার পরে নিজে নিজে কিছু অর্ডার ব্লক খুঁজবো আগে, যে এই জায়গায় অর্ডার ব্লক আছে, এই জায়গায় অর্ডার ব্লক আছে, এটাকে আমরা হাইড করে দিব। আমাদের সেটআপটাকে আমরা এখানে ক্লিক করে, আইতে ক্লিক করে হাইড করে দিব, দিয়ে আমরা অর্ডার ব্লক খুঁজে খুঁজে আগে মার্ক করব। এইখান থেকে আমরা ট্রায়াঙ্গেল নিতে পারি, এই যে এইখান থেকে এখানে ক্লিক করে নিচে এখানে অনেক ধরনের আমাদের মার্ক করার অপশন আছে। তো আমরা যে কোনো একটা লাইন বা ক্রস লাইন বা যে কোনো একটা কিছু নিতে পারি, ঠিক আছে? নিয়ে আমরা করতে পারি। ট্রায়াঙ্গেলটা কোথায় জানি, গেইন বক্স, এই যে ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ট্রায়াঙ্গেল। তো আমরা কি করব? এই যে ট্রায়াঙ্গেল এখানে ধরে ধরে এইভাবে অর্ডার ব্লক ড্র করব, ঠিক আছে? আবার ট্রায়াঙ্গেল নিলাম, যে এখানে অর্ডার ব্লক আছে সাপোজ, হ্যাঁ, আমি কিন্তু না বুঝে না জেনে ড্র করতেছি, জাস্ট দেখানোর জন্য। এরকম করে অর্ডার ব্লকগুলো ড্র করব। ড্র করার পরে যে হ্যাঁ এবার আমারটা সঠিক হয়েছে কিনা ইন্ডিকেটরে অন করে দেবো, দিয়ে দেখবো যে আচ্ছা আমি যে অর্ডার ব্লকটা ড্র করছিলাম এখানে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে একটা করছিলাম কিন্তু এখানে অর্ডার ব্লক নাই, মানে এটা আমার ভুল হয়েছে। এমনি এমনি আপনার প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস করলে আস্তে আস্তে যেটা হবে, তখন আর এরকম ড্র করার প্রয়োজন পড়বে না, খালি মার্কেট দেখলেই আপনি বুঝতে পারবেন। তারপরে হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, এই জিনিসগুলো এইভাবে এই শিটে যেমন দেখাইলাম এইভাবে আপনার ড্র করতে হবে মার্কেটকে, কোনো কিছুই না। এখান থেকে এই ইন্ডিকেটরগুলো নিতে পারেন, সরি ইন্ডিকেটর বলতেছি, ড্রয়িং টুলসগুলো নিতে পারেন, অথবা লাইট শুট, এই সফটওয়্যারের কথা সবাইকে বলছিলাম, মনে আছে মেবি, LIGST, এই যে লাইট শুট, এটাকে ইনস্টল করে নিলে, লাইট শুটটা আমার এখানে আছে, এই যে এটা প্রিন্ট স্ক্রিন, আমাদের কিবোর্ডের যে বাটন ওইটাতে চাপ দিলে অটোমেটিক চালু হয়, অথবা এখানে ডাবল ক্লিক করলে। তারপরে সিলেক্ট করে নিলাম এরিয়াটা, নেওয়ার পরে আমরা এখানে ব্রেক অফ স্ট্রাকচার এইভাবে ড্র করব, ঠিক আছে? এরকম করে ড্র করে যে কোনটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার পজিশন, এইটা ব্রেক অফ স্ট্রাকচার পজিশন। এখানে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হয়নি, এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে, তাই না? মার্কেট ডাউনের দিকে আসতেছিল, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে একবার,
আর এখানে এসে মার্কেট আপে চলে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, তারপরে আবার মার্কেট এখানে আসছে, আসার পরে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। এখন তাহলে এখানে কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার পরবর্তীতে কোন জায়গায় ঘটছে, এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে, ঘটার পরে মার্কেট নিচে আসছে, তারপরে এখানে লোয়ার লো করে মার্কেট নিচে আসছে। সো এটাকে ড্র করে করে মুখস্থ করতে হবে, যত ড্র করবেন তত বেশি মুখস্থ হবে। আর যদি কেউ চান যে আমি অ্যাকচুয়ালি কেরিয়ার গড়বো এই বিষয়ের উপরে, তাহলে লেখাপড়ার বিকল্প নেই, প্রচুর পরিমাণে পড়তে হবে এবং এগুলো করতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে ফিবোনাসি নিয়ে কথা বলবো। ফিবোনাসি নিয়ে কথা বলতে গেলেই পিপস, পিপিটিস, লটস আর হলো এই ইয়ের পজিশনগুলোকে আমরা পেয়ে যাব, টেক প্রফিট 1, টেক প্রফিট 2, এই জিনিসগুলো। আচ্ছা, ড্রয়িংগুলোকে ডিলিট করে দিই, পরে মনে হবে যে কেন ড্রয়িং করে রাখছিলাম। স্যার একটু কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, শিওর শিওর। স্যার আমরা ফরেক্স একটা ট্রেড নেওয়ার সময় এটা ক্যালকুলেট কিভাবে করব যে এই ট্রেডে আমাদের স্টপ লসে কত মানে ডলার লস হচ্ছে আর আমরা কত ডলার প্রফিট নিব? যেমন আমাদের রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও যদি আমরা 1:3 করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটা করব, একটু যদি দেখাই দিতেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ব্যাপারটা খুবই ইজি। আমরা এক্সনেসে যাব, এক্সনেসে যে যখন ফর্মটা ফিল আপ করবো, ট্রেড নেওয়ার জন্য যে ফর্মটা, আচ্ছা ও আচ্ছা, আজকে তো ফর্ম পাওয়াই যাবে না। আচ্ছা, এখানে যখন আমরা ফর্মটা ফিল আপ করবো তখনই এখানে আমাদেরকে দেখাবে, ঠিক আছে? তো এটা নেক্সট ক্লাসে দেখাই দিব। এছাড়া সহজ বুদ্ধি আছে, সেটা আচ্ছা, হলো বক্সে অনেকে দেখছে একটা বক্স সিস্টেম করে নেয়। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে ওইখান দুইটা, থেকে এটা হলো ওটা সেট লং করতে পজিশন আর এটা হলো শর্ট পজিশন। জি তো এই যে লং পজিশন হচ্ছে যখন আমরা আপার ট্রেড নিই, অর্থাৎ বাই করি, আর শর্ট হচ্ছে যখন আমরা সেল করি। তো জি। লং পজিশন যদি নেই, যে আমি এইভাবে এই যে লং আচ্ছা, সেট এটা করে একটু নিই, দেখাই দেন কিভাবে আর কি আমরা ঠিক আছে? তাহলে বুঝতে এখানে পারবো। আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি যে আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড কত নিতে হবে, 1.7 নিতে হবে, স্টপ লস কততে নিতে হবে, উপরে দেখাচ্ছে আমাদের টার্গেট কততে নিতে হবে। জি বাট এই হিসাব করে নিতে গেলে আপনার একটু ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে। এরকমটা না করে আমাদের যে ফর্মটা আসে এক্সনেসে, ফর্মটা ফিল আপ করলে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ধরে অটোমেটিক দেখাবে, ওইটাকে ফলো করাটাই বেটার। এছাড়া এক্সটেনশান আছে, হ্যাঁ, এক্সটেনশান আছে, সেটার নাম হলো ফরেক্স ক্যালকুলেটর। জি ফরেক্স ক্যালকুলেটর, এটাকে যদি আমরা এই এক্সটেনশন থেকে অ্যাড করে নিই, তাহলে এখানে আমরা এই যে লট সাইজ, মার্জিন, পিপ ভ্যালু, প্রফিট লস খুব সহজেই বের করতে পারি। যেমন লট সাইজ বের করতে হলে আমরা এখানে মার্কেট সিলেক্ট করে দিতে পারি যে গোল্ড মার্কেট নেব নাকি কোন মার্কেট নিব। নেওয়ার পরে ডিপোজিটেড কারেন্সি কত, অ্যাকাউন্ট ব্যালেন্স কত, রিস্ক টাইপ কত পার্সেন্ট নিব আমি, তারপরে এখানে স্টপ লস কততে করব, পুরো ক্যালকুলেটটা এখানে আমরা খুব সহজেই করে নিতে পারি। তাহলে আমাদের পজিশন বের হয়ে আসে এবং মানি ম্যানেজমেন্টের রিস্ক কত আসে। তো আমরা ফিবোনাসি শেখার পরে এই জিনিসগুলো শিখলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে স্যার। এছাড়া স্যার অর্ডার ব্লকের অনেক প্রায় সময় দেখা যায় যে মার্কেট রেজিস্ট্যান্ট বা সাপোর্ট এন্ট্রিতে মানে পয়েন্টের কাছাকাছি চলে যায়, তখন আর কি অর্ডার ব্লকটা ইয়া হয়, শো করে। তো সেই ক্ষেত্রে তো মানে ট্রেড নেওয়াটা রিস্কি মনে হয়। অবশ্যই কারণ অবশ্যই, অর্ডার ব্লক তো তিনটা ক্যান্ডেল চলে যাওয়ার পরে তারপরে আর কি 4টা আসে। ক্যান্ডেল। 4টা ক্যান্ডেল, হ্যাঁ, ফর্ম হয়, তো তখন আর কি ওইটা রিস্কি মনে হয়। তো সেই ক্ষেত্রে এটা মানে আমরা ক্যালকুলেট করব কিভাবে যে নেওয়া যায় কি যায় না? এটা একটু আগে বলে আসলাম যে 4টা ক্যান্ডেল হওয়ার পরে, মানে আবারও একটু ফিল্টারিং সংক্ষেপে করতে বলে একটু দিই, অসুবিধা হয় স্যার তখন। আবারও একটু সংক্ষেপে বলে দিই, ক্লাসটা মনে হয় কেটে যাবে, কয় মিনিট আছে একটু দেখে নিই। আপনি এখান থেকে প্রায় 15 মিনিট একটু ব্যাক দিয়ে ভিডিওটাতে 15 মিনিট ব্যাগে থেকে দেখা শুরু করবেন, তাহলে হ্যাঁ স্যার, ক্লিয়ার পাবেন। আর আমি 3 মিনিট একটু বলে দিই, হ্যাঁ। জি স্যার। সেটা হচ্ছে যে সাপোজ এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে। তো এই অর্ডার ব্লকটা ভ্যালিড হওয়ার জন্য, এই অর্ডার ব্লক ভ্যালিড হওয়ার জন্য মাস্ট বি আমাদের এই 4 নাম্বার ক্যান্ডেলের প্রয়োজন। যদি 4 নাম্বার ক্যান্ডেলে উইকটা এখানে লেগে যেত তাহলে এটা ভ্যালিড হইতো না। তো 4 নাম্বার ক্যান্ডেলটা এরকম বিগার হয়ে গেছে, যখন বিগার হয়ে যাবে আপনার এন্ট্রি পয়েন্টটা এখানে হবে, তখন এই ধরনের ট্রেডগুলো নেওয়া যাবে না।
জি যখন কিনা দেখবো এরকম একটা অর্ডার ব্লক হয়েছে, সাপোজ এইখানে একটা অর্ডার ব্লক হয়েছে, কিন্তু এই যে 4 নম্বর ক্যান্ডেলটা ছোট হয়েছে, সেক্ষেত্রে এখানে আমরা এন্ট্রি নিতে পারবো। তাহলে এটা যে আমাদের জন্য রিস্ক হবে না। স্যার, অর্ডার ব্লকটা মনে হয় বাইনারির জন্য বেশি কার্যকর, মানে কাজ করে। না, ফরেক্সের জন্য বেশি কার্যকর, বাইনারির জন্য বেশি রিস্ক হয়ে যায়। বেশি টিকছে দাদা। আর ফরেক্সের জন্য বেশি কার্যকর, বাইনারির জন্য রিস্ক হয়ে যায়। কিন্তু যদি এটাকে রিগার্শন ধরে করা যায়, রিগার্শন ধরে 5 মিনিটের ট্রেড করলে আবার বাইনারির জন্য ভালো হয়। সেক্ষেত্রে 3টা জিনিস ফলো করতে হবে। একটা হইল, যদি আমরা ডাউন ট্রেড করি তাহলে আমাদেরকে বিয়ারিশ ইঙ্গালফিংকে ফলো করতে হবে, ট্রেন্ড লাইন ফলো করতে হবে, আর অর্ডার ব্লক ফলো করতে হবে। আবার যদি আমরা আপ ট্রেড করি, বুলিশ ইঙ্গালফিং ফলো করতে হবে, ট্রেন্ড লাইন ফলো করতে হবে, আর জি এই অর্ডার ব্লক ফলো করবে। 3টা জিনিস যদি একসাথে ঘটে তাহলে ওইটা মাস্ট বি উইন হবে। পাঁচ স্যার, মিনিটের ট্রেড। আমাদের বাইনারির জন্য কিছু ইন্ডিকেটর দিয়েন স্যার, আমরা তো বাইনারিতে অনেক সময় করি, বাইনারিতে ভ্যালিড এই টাইপের কিছু আচ্ছা, ইন্ডিকেটর আমাদের দিয়ে বাইনারি দেন। তো অ্যাকচুয়ালি টাকার মেশিন, হ্যাঁ, টাকা স্যার, বানানোর জায়গা। স্যার তবে বাইনারির কিছু ভ্যালিড ইন্ডিকেটর দিয়েন। আপনি তো বলছেন যে আপনি বাইনারিতে অনেক বেশি না, আমার পারফেক্ট। আমার আমার কেরিয়ার উঠছেই বাইনারি দিয়ে। স্যার, আমাদের একটু উঠাই দেন বাইনারি থেকে, আমাদের কিন্তু ইন্ডিকেটর দেন। আমি বাইনারির দিকে সবাইকে এখন টানি না কেন, রিস্ক বেশি তো। আর বাইনারিতে যে ধৈর্য ধরতে হয়, এই ধৈর্য ধরা সবাই ধরতে পারে না, পরে আমাকে বকা দেয়। না স্যার, আমরা প্র্যাকটিস করি, না পারলে পরে ফরেক্স তো আছেই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আরও কিছু দেওয়ার চেষ্টা করব। এবং আইকিউ অপশন যদি ঝামেলা না করতো, আইকিউ অপশনে যদি উইথড্র ডিপোজিট নিয়ে ঝামেলাটা না থাকতো, তাহলে আইকিউ অপশনের ভালো ভালো সেট আপ দিতাম। কিন্তু আইকিউ অপশন উইথড্র দিতে ঝামেলা দিচ্ছে, এই জন্যই আসলে কিছু করার থাকতেছে না। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার কথা হবে।